মথুরা যেতে চাইছো তোমরা, আগ্রা যেতে চাইছো তোমরা, কিন্তু ট্রেনের টিকিট পাচ্ছ না। আর টিকিট পেলেও বিহারের উপর দিয়ে যাবে, সেই অশান্তি ভোগ করতে চাইছো না। তো তার জন্য বেস্ট সলিউশন আমি তোমাদের জন্য নিয়ে আসলাম এই ট্রেন জার্নি। আজকে স্পষ্ট বোঝাচ্ছে ওই যে ত্রিবেণী সঙ্গে ভাস্কো দা গামা পাটনা 1.5 ঘন্টা মার খাইয়ে এখন অ্যানাউন্সমেন্ট করে বলছে গাড়ি ছাড়বে। কিন্তু আশেপাশে ময়ূর খুব ডাকছে, ময়ূরের আওয়াজ পাচ্ছ তোমরা? উফ, মন প্রাণ জুড়েই যাচ্ছে। মালদা টাউনে কিন্তু বৃষ্টি প্রচণ্ড পরিমাণ হচ্ছে। তো এই বৃষ্টির সাথে আমি আজকে সকালে মালদা আসলাম। চলো ট্রেনে বোর্ড করি আগে, আর দেখে নাও ট্রেন কত ফাঁকা, কেউই নাই। আর এদিকে দাঁড়িয়ে আছে সেই ভিড় ট্রেন, আমাদের ফারাক্কা এক্সপ্রেস, যেটাকে বালুরঘাট নিয়ে চলে গেছে এখন বিবেক এক্সপ্রেস। দেখো বিবেকটাকে বের করে দিল। কপাল খারাপ থাকলে যে যেটা হয়, আজকে আমার সাথে তাই ঘটছে। আমাদের টাইম ছিল 7টা 30, কিন্তু দুর্ভাগ্যবশত 7টা 35-এ বের করে দিল ফারাক্কা, 7টা 50-এ বের করে দিল বিবেক। এখন 8টা 14 বাজে, এদিকে ঢুকে বসে আছে যোগবাণী কলকাতা, এখন ওটার সিগন্যাল হয়ে গেল। আজকে আমি তোমাদের একটা জিনিস অনুমান করিয়ে দেবো, তোমরা এই ভিডিওটা দেখে আজকে হয়তো অনুমান করতে পারবে রাইট টাইমের গাড়িকে কি করে 15-16 ঘন্টা লেট করতে হয়। আজকে এই জিনিসটা তোমরা অনুভব করবে আমার এই ভিডিওটা দেখে। 8টা 16-তে বের করে দিলে এদিক দিয়ে যোগবাণীকে। ভাগ্য কত খারাপ হলে এরকম আজকে ভুগতে হবে আমাকে। যোগবাণীটাও বেরিয়ে গেল। দেখো এদিক দিয়ে তো এসে ঢুকলো এখন কন্যাকুমারী ডিব্রুগড় বিবেক, আর বিবেকটা কত ফাঁকা, আমি অবাক হয়ে যাচ্ছি। এসে ওইদিকে এসে তিস্তা তোরসা ঢুকলো, আর আমাদেরও ডিপার্চার হলো রাত্রি 8টা 27 এই বৃষ্টির মধ্যে ভিজতে ভিজতে পুরো জার্নিটা এনজয় করবে। 1440 কিলোমিটার মালদা থেকে জয়পুর। বৃষ্টির মধ্যে বেরোলাম আমার স্বপ্নের শহর, ভালোবাসার শহর মালদা টাউন থেকে। আমি আজ পর্যন্ত কোনোদিন হয়তো তোমাদের আমার মালদা শহরটাকে দেখাইনি ঠিক মতো, দেখাবো একদিন, চিন্তা করো না। দেখতে দেখতেই আমরা এসে পৌঁছে গেলাম ফারাক্কা ব্যারেজের উপরে। চলো নিউ ফারাক্কা ঢুকলাম, দেখি এই নিউ ফারাক্কা জংশনে আমাদের গাড়ি আজকে দাঁড়ায় কিনা। কিন্তু আমাদের ফারাক্কা জংশনে দাঁড়ালো না, বেরিয়ে গেল ফারাক্কা থেকে। ভেবেছিলাম দাঁড়াবে ফারাক্কা থেকে, কিন্তু দাঁড়ালো না। চলো এরপরে আমাদের একবারে সোজা স্টপেজ আছে বাড়ারবাতে। বাড়ারবা কিন্তু একটা জংশন স্টেশন, কারণ ওখান থেকে একটা লাইন কেটে চলে যাচ্ছে পাঁকুড়ের দিকে। চলো বেরিয়ে গেলাম ফারাক্কা থেকে। দেখো অবশেষে তাহলে 1 ঘন্টা দেরির সাথে আমরা বাড়ারবাতে প্রবেশ করছি। দেখো 9টা 36 বাজছে। বৃষ্টির মধ্যে ভিজতে ভিজতে আমরা এসে পৌঁছে গেলাম আমাদের ফার্স্ট স্টপেজ বাড়ারবা জাংশন। আর গাড়ি কিন্তু আমাদের 1 ঘন্টা লেট আছে। শিবনাথ তুমি হঠাৎ করে রাজস্থান কেন যাচ্ছ, তাও আবার ক্ষতিপুর এক্সপ্রেসে? গতবার তো এই ট্রেন জার্নিটা দেখিয়েছিলে প্রায় 12.5 ঘন্টা লেট দেখিয়েছিলে কানপুর পর্যন্ত। তো আজকে আবার হঠাৎ করে তুমি রাজস্থান যাচ্ছ কেন? আমি কোনোদিন আজ পর্যন্ত তাজমহল দেখিনি, তো শুনেছি নাকি যে রুটটা দিয়ে ট্রেনটা যায় সেই রুটে তাজমহল দেখা যায়। আমি চেষ্টা করবো সেটা দেখার, তোমাদেরকে দেখাবো আগ্রা ফোর্ট। এই বৃষ্টির মধ্যে ভিজতে ভিজতে বেরিয়ে গেলাম বাড়ারবা জাংশন থেকে। বৃষ্টি কী হচ্ছে দেখে বুঝতেই পারছো। এরপরে তোমাদের সাথে দেখা করছি একবারে সকালবেলা পাটনা ছাড়ার পর, কারণ পাটনা পেরিয়ে যাবো হয়তো। বৃষ্টি কী হচ্ছে এদিকে দেখেই বুঝতে পারছো। মনসুন সিরিজ শ্যুট করছি বস, মনসুন সিরিজ। বাইরে তো প্রচণ্ড পরিমাণ বৃষ্টি হচ্ছে, তাই আমি আর বেশি কিছু শ্যুট করতে পারছি না, একটু ঘুমিয়ে নিই। রাত অনেক হলো, তোমাদের সাথে সকালে দেখা করছি। আর সকালে যখন আমার চোখ খুললো তখন আমরা এসে দেখছি বিহারের ক্যাপিটাল পাটনা পৌঁছে গেছি। মর্নিং ফ্রম পাটনা জাংশন। তাহলে দেখো অবশেষে 5 ঘন্টা 11 মিনিট দেরির সাথে এসে পৌঁছে গেলাম আমরা পাটনা। চলো এরপরে তোমাদের দিনের বেলা আরা, বক্সার, পণ্ডিত দীনদয়াল উপাধ্যায়, প্রয়াগরাজ সব করে জানো যে সকাল সকাল আমার কিন্তু অভ্যেস আছে চা খাওয়ার। তো এই জন্য পাটনা থেকে চা নিলাম। চলো চা খেতে খেতে দিনটার শুরু করি। বেরিয়ে গেলাম অবশেষে বিহারের ক্যাপিটাল পাটনা থেকে। এরপরে তোমাদের সাথে দেখা করছি আরাতে, তারপরে বক্সার। বক্সার পার করা মানে বিহার পেরিয়ে যাবো। বেরিয়ে গেলাম পাটনা থেকে। বৃষ্টি কি দারুণ হচ্ছে, উফ। তোমাদের বলেছিলাম আমি মালদা ছাড়ার সময় যে এরকম বৃষ্টি আমি তোমাদের দেখাবো পুরো রাস্তাতে। সবে তো দানাপুর পাস করলাম, এখনো পর্যন্ত আড়া বক্সার সব বাকি আছে। বৃষ্টি দেখো শুধু। তাহলে বৃষ্টির মধ্যে ভিজতে ভিজতে আমরা এসে পৌঁছে গেলাম আড়া।
এরপরে বক্সার, আর বক্সার পার করলেই আমরা বিহার টপকে যাব। যেটা ভেবেছিলাম যে আমরা রাত্রের মধ্যে বিহার টপকে যাব, কিন্তু পারলাম না টপকাতে, 9:50 বেজে গেল। চলো এরপরে তোমাদের বক্সার দেখাবো। আর এই রুটটা আমি তোমাদের অনেকবার দেখিয়েছি, সেই জন্য আজকে রাত্রেবেলা কিছু শ্যুট করিনি। ভেবেছিলাম একদম এদিক থেকে প্রয়াগরাজের পর থেকে, কানপুরের পর থেকে দেখাবো, কারণ এই ট্রেনটা আমি এর আগে একবার কভার করেছিলাম কানপুর পর্যন্ত, তারপর কভার করতে পারিনি। বৃষ্টির মধ্যে ভিজতে ভিজতে আমরা বেরিয়ে গেলাম আড়া জংশন থেকে। এরপরে তোমাদের সাথে দেখা করছি একবারে বক্সারে, কারণ এই রুটটা আমি অনেকবার কভার করেছি, হালকা হালকা করে দেখাবো। আর বৃষ্টি হচ্ছে, তো বৃষ্টিতে আমি একটা জিনিস বলতে চাই, আমার সব থেকে পছন্দের মনসুন হচ্ছে বৃষ্টি, মানে এই সিজনটা। তা আমি এটাকে প্রতি বছর অন্তর থেকে অনুভব করি, তাই এবছর অনুভব করতে এসেছি। সেই জন্য যতটা পারছি তোমাদেরকে দেখাও, বাকিটা আমি অনুভব করে নিই। বাকি সিজনগুলো বাকি আছে তোমাদের দেখানোর জন্য। বেরিয়ে গেলাম আড়া থেকে। আড়া ছাড়ার পর মেঘের পরিস্থিতি কিন্তু এক ধাক্কাতেই পাল্টে গেছে। এদিকে কিন্তু প্রচণ্ড পরিমাণ বৃষ্টি হচ্ছে, যার জন্য আমি তোমাদের বক্সারটাও দেখাতে পারলাম না। আমি তোমাদের বলেছিলাম না, মালদা ছাড়ার সময় মালদাতেও বৃষ্টি হচ্ছিল, ফারাক্কাতেও বৃষ্টি, বাড়ারবাতেও বৃষ্টি, পাটনার দিকে একটু হালকা রোদ ছিল, রোদ তো ছিল না, আকাশ মেঘে ঢাকা ছিল। তো পুরো রাস্তাটাই এরকম বৃষ্টিতে ভরপুর আছে। তোমরা আমাকে ক্ষমা করে দিও, এবার আমি তোমাদের বক্সার স্টেশনটা দেখাতে পারলাম না। তোমাদের সাথে আমি সোজা একবারে গিয়ে দেখা করছি পণ্ডিত দীনদয়াল উপাধ্যায়। স্টেশনগুলো দেখছো কত সুন্দর ভিজে আছে, আর এই রুট দিয়ে প্রচুর ট্রেন চলে যায়, আমি কিন্তু বুঝতেই পারি না। এটা জেনে গেছি এটা ছিল কামাখ্যা। চলো দেখতে দেখতেই আমরা এসে পৌঁছে গেলাম দীনদয়াল উপাধ্যায়। অবশেষে 7 ঘন্টা 3 মিনিট দেরির সাথে দুপুর 1:20 আমরা এসে পৌঁছে গেলাম, দেখো, পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় জংশন। গাড়িটা একটু স্লো করেছিল, তাই আমি নেমে গেছিলাম, 2 বোতল নিজের এখানে ঠান্ডা জল ভরে নিলাম। চলো এবার, গাড়ি অনেক টেনে নিল আগে, আমাকে অনেক আগে যেতে হবে। এটাও একটা জেনারেল কম্পার্টমেন্ট, এই ট্রেনে 7খানা জেনারেল আছে। আর তোমাদের আমি বারবার বলছিলাম না যে মথুরা যেতে চাইছো, ট্রেন পাচ্ছ না, একবার এই ট্রেনটা প্রেফার করে দেখো না। আমি বলছি 200% তোমরা সিট পাবে, আর এরকম জেনারেলে, ফাঁকা জেনারেলে যেতে পারবে। আমরা যাব আগ্রা হয়ে, আগ্রা থেকে মথুরার কিন্তু বেশি দূরত্ব না, মাত্র 100 কিলোমিটারও কম হবে, তোমরা ইজি যেতে পারো। 30 টাকা করে আন্ডা বিরিয়ানি, এত সস্তায় একটা ডিম দিয়ে আন্ডা বিরিয়ানি দিচ্ছে, ভাবতে পারিনি কখনো। তো তোমরা যদি পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় আসো, এরপর নেক্সট টাইম ট্রাই করো 30 টাকা করে। 1.5 ঘন্টা মার খাইয়ে এখন অ্যানাউন্সমেন্ট করে বলছে গাড়ি। অবশেষে 8 ঘন্টা 3 মিনিট দেরির সাথে আমরা বেরোলাম পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় জংশন থেকে। প্রবেশ করেছিলাম 7 ঘন্টা 3 মিনিট দেরির সাথে, 1 ঘন্টা এখানে মার খাওয়া হলো পণ্ডিত দীনদয়াল উপাধ্যায়, তারপরে ডিপার্চার হলো। এরপরে আমাদের স্টপেজ আছে প্রয়াগরাজ জংশন। ভাস্কো দা গামা পাটনা। এই ট্রেনটা আসছে ভাস্কো দা গামা থেকে, মানে মাডগাঁও। আমি কিছুদিন আগে সেই মাডগাঁওতে ঘুরে আসলাম। কোন ট্রেনে? আহমেদাবাদ থেকে নাগরকোলি পর্যন্ত, তারপর আবার নাগরকোলি থেকে ব্যাক আসলাম। কবে ব্যাক আসলাম? বুধবার দিন সকালে, মানে যেদিন ট্রেনটা ছাড়লো, মানে বৃহস্পতিবার দিন এই ট্রেনটা মালদা থেকে ছাড়লো, আমি বুধবার দিন সকালে আসলাম। একটা দিন মাত্র রেস্ট করতে পেরেছি বাড়িতে, তারপরে আবার বেরিয়ে গেলাম জার্নি করতে রাজস্থান। দেখছো গোয়ার দিক থেকে কত কষ্ট করে আসছে মানুষগুলো জেনারেলে, দেখো কি অবস্থা। দেখো এই লাইনটা যেটা কেটে চলে যাচ্ছে, এটাই চলে যাচ্ছে বারাণসীর দিকে, কাশি হয়ে চলে গেলো কাশির দিকে এই লাইনটা। আমি যতবারই দিল্লির দিকে যাই মালদা থেকে, তোমরা সবাই ভালো করে জানো আমি বেশিরভাগ মালদা আনন্দ বিহার উইকলি এক্সপ্রেসটাকে প্রেফার করি। তো ওই ট্রেনটা ওই বারাণসী দিয়েই যাই, আবার বারাণসী দিয়ে ওই দিক দিয়ে কেটে আবার লখনৌ হয়ে দিকে চলে যাই। তো আমি আজকে ওই দিকটা যাচ্ছি না, আমি যাচ্ছি আজকে মির্জাপুর বিধ্যাঞ্চল হয়ে প্রয়াগরাজ জংশন। আর আরেকটা ইম্পর্টেন্ট কথা বলে রাখি, এই যে রুটটা প্রয়াগরাজ জংশন থেকে পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় পর্যন্ত, এই রুটটা প্রচুর ব্যস্ততম রুট। কেননা এই রুট দিয়ে বেশিরভাগ গাড়িগুলো নর্থ ইন্ডিয়ারগুলো বিহারের দিকে আসে, বিহার ইউপির দিকে। আর এই দিকের প্রকৃতি সম্বন্ধে তোমাদের কী বলবো, দুর্দান্ত পরিবেশ, এদিকে ঠান্ডা ঠান্ডা হয়ে আছে। আর এইদিকে তোমাদের বলছিলাম না প্রচুর গাড়ির ক্রসিং হয়ে যাচ্ছে। আমি হোয়ার ইজ মাই ট্রেন অ্যাপ খুলে দেখছি, কোথাও দেখতে পাচ্ছি না, এই ট্রেনগুলো কোনো অস্তিত্বই দেখতে পাচ্ছি না। জানি না এটা কোন কোন ট্রেন আছে, যাই হোক দেখতে দেখতেই দেখো আমরা এসে পৌঁছে গেলাম প্রয়াগরাজ। প্রয়াগরাজ চৌকি,
সন্ধে 6:12 বাজে এখন। ওয়াও, লোকোমোটিভটা দারুণ লাগছে, ওয়েক 9 ACH। প্রয়াগরাজ চৌক 2 সপ্তাহ আগে প্রয়াগরাজ চৌক স্টেশনে এসেছিলাম আমি এই ট্রেনটাই করে, কারণ এই ট্রেনটা বলতেই পারি যেহেতু এটা উটনার সাথে রেক শেয়ার করে। সেদিন এই প্রয়াগরাজ চৌকি থেকে তোমাদের দেখিয়েছিলাম জবলপুর ইটারসি হয়ে ভুসাবল গিয়ে মুম্বাই গেছিলাম আমি, জার্নিটা দেখিয়েছিলাম। আজকে চলো বলেছিলাম এদিকে যাব, আবার এদিকে যাচ্ছি। এই দেখো লাইনটা কেটে চলে হলো, এই যে এই লাইনটা, এই যে দিকটা পুরোটা কার্ভে ঘুরে চলে যাচ্ছে, এটাই চলে যাচ্ছে সাতনা কাটনের দিকে। এই যে লোকোমোটিভটা দাঁড়িয়ে আছে এদিকটা, দুর্দান্ত রুট এটা। আর এখন প্লেস করাচ্ছে বৃদ্ধাঞ্চল এক্সপ্রেস, যেটা প্রয়াগরাজ চৌকি থেকে ভোপাল যাবে। দেখো দেখতে দেখতে আমরা পার করে গেলাম নানি জংশন। এই নানি জংশন পার করার পরেই যমুনা নদী। এই দেখো যমুনা নদী আসছে। আমরা যাব যমুনা নদীর উপরে যে ব্রিজটা আছে এই ব্রিজটার উপর দিয়ে, এর নিচ দিয়েও কিন্তু একটা রোড লাইন আছে। এটা আমি আগে জানতাম না, এবার লক্ষ্য করলাম। চলো তোমাদের আমি ত্রিবেণী সঙ্গম দেখানোর চেষ্টা করি একবার। ওই দেখো, তোমার যখন গেছিলাম আমি লক্ষ্য করিনি, কিন্তু এই ব্রিজটার নিচ দিয়ে আছে রোড লাইন, আমি লক্ষ্যই করিনি এটা। এই দেখো যমুনা নদী, আর এই সামনে গিয়ে মিলে যাচ্ছে। আজকে স্পষ্ট বোঝা যাচ্ছে ওই যে ত্রিবেণী সঙ্গম, এক্সাক্ট ওটাই হচ্ছে ত্রিবেণী সঙ্গম ওইখানটা। যাক, ট্রেন থেকে আমার ত্রিবেণী সঙ্গম দর্শন হয়ে গেল। ওই দেখো ওখানে গিয়ে মিলে যাচ্ছে নদীগুলো, 3টে নদী দেখো, ওই যে ওখানে 3টে নদী মিলছে, বুঝতে পারছো? এই দেখো প্রয়াগরাজ জংশন আমরা ঢুকছি, আর 1 নম্বর প্ল্যাটফর্ম এখানে একটা মাজার আছে, এরপরে প্ল্যাটফর্ম 6:44-এ এসে ঢুকলাম আমরা প্রয়াগরাজ। এবারও আমরা সেম ওই 6:45-এ এসে ঢুকলাম প্রয়াগরাজ জংশন স্টেশন। প্রয়াগরাজ জংশন থেকে খুব কাছেই কিন্তু ত্রিবেণী সঙ্গম, তোমরা চাইলে যেতে পারো। আসার সময় আমি দেখালাম তোমাদের। চলো কিছু খাবার দাবার খুঁজি। আর ট্রেন পুরো ফাঁকা, দেখতেই পাচ্ছ, কেউই নেই। বলা হয়নি, গতবার কিন্তু এই প্রয়াগরাজ স্টেশনে আমাদের উপরে পুষ্প বৃষ্টি হয়েছিল। কেমন পুষ্প বৃষ্টি হয়েছিল সেটা আমি তোমাদের দেখিয়েছিলাম ওই ভিডিওতে, কিন্তু দুর্ভাগ্যবশত গত ভিডিওটা আমি গেছিলাম কভার করেছিলাম কানপুর পর্যন্ত, এবার পুরো খবর করেছো। প্রয়াগরাজ স্টেশনে প্রচুর কিন্তু টিটি আছে। বেরিয়ে গেলাম প্রয়াগরাজ থেকে। সন্ধে 6:55 বেরিয়ে গেলাম আমরা প্রয়াগরাজ জংশন থেকে। প্রয়াগরাজ স্টেশনটা কিন্তু প্রচুর বড়, আমাদেরকে এদিকে 1 নম্বর প্ল্যাটফর্মের দিকে দিয়েছিল। ওই দিকে মানে প্রয়াগরাজে অনেকগুলো প্ল্যাটফর্ম আছে, এক্স্যাক্ট কতগুলো প্ল্যাটফর্ম আছে আমার জানা নেই, কারণ আমি প্রয়াগরাজে এই নিয়ে দ্বিতীয়বার আসলাম। গতবারও যখন এসেছিলাম তখনও ঠিকমতো কভার করতে পারিনি, ট্রেন তাড়াতাড়ি ছেড়ে দিয়েছিল। এবারও তাই ঘটনা ঘটলো। এই দেখো এদিকেও প্ল্যাটফর্ম আছে, আর আকাশের পরিস্থিতিটা দেখো শুধু, মন ভরে যাবে এরকম পরিস্থিতিতে জার্নি করতে যদি একবার বৃষ্টি হয়ে যায়। প্রয়াগরাজ ছাড়ার পর গাড়ি কিন্তু আমাদের দুর্দান্ত স্পিডে দৌড়াচ্ছে। এই প্রয়াগরাজ থেকে কানপুর পর্যন্ত 194 কিলোমিটার। আমাদের কিন্তু কোনো অফিসিয়াল স্টপেজ নেই। আর এই দিকের স্টেশনগুলো তোমাদের কি বলবো, পুরো অন্ধকারে ঢাকা থাকে। গতবার আমি যখন গেছি এই প্রয়াগরাজের উপর দিয়ে, সেদিনও সন্ধ্যা হয়ে গেছিলো, মানে রাত হয়ে গেছিলো, কিছুই দেখাতে পারিনি। এইবারও হয়তো আমি সেরকম কিছু দেখাতে পারবো না। কিন্তু গতবারে খুবই একটা ইন্টারেস্টিং ঘটনা ঘটেছিল, তোমাদের আমি বললাম একটু আগে, যে আমাদের গাড়ি 2 ঘন্টায় 200 কিলোমিটার গেছিলো। এতে অবাক হওয়ার কিছু নেই। কেন বলছি, কারণ এই স্পিডটা তুলতে পারে এলএইচবি ট্রেনটা, কিন্তু আমাদের ট্রেনটা আইসিএফ রেকে চলছে। রেকটা কোথাকার জানো? আমাদের ইস্টার্ন রেলওয়ে। তো ভাবা যায় ইস্টার্ন রেলওয়ের একটা পুরনো রেক দিয়ে কত স্পিডে গাড়িটা চলছে, তোমরাই অনুমান করে নাও। যদি 2 ঘন্টায় 200 কিলোমিটার যায়, আজকেও হয়তো সেরকমই ঘটনা ঘটাতে পারে, কারণ গাড়ি কিন্তু আমাদের কোথাও দাঁড়াচ্ছে না, দুর্দান্ত স্পিডে বেরিয়ে চলে এসছে। আমার অনেক দিনের ইচ্ছে ছিল যে এই ট্রেনটাকে সম্পূর্ণ এক্সপ্লোর করার। দুর্ভাগ্যবশত গতবার এক্সপ্লোর করতে পারিনি সম্পূর্ণ। দেখো এদিক দিয়ে আমাদের সাথে দেখা হয়ে গেল এখন বন্দে ভারত এক্সপ্রেস। সম্ভবত এটা বারাণসীর দিকে যাচ্ছে, কারণ আমি এই ট্রেনটা আসার সময় দেখতে পেয়েছিলাম। চলো এবার আমি তোমাদের সাথে একবার এগিয়ে সোজা দেখা করছি কানপুর স্টেশন। কানপুর কিন্তু এই রুটের একটা বড় মেজর স্টেশন। দেখো
দেখতে দেখতেই আমরা এসে পৌঁছে গেলাম কানপুর সেন্ট্রাল স্টেশনে। আমাদের ট্রেনেরই অ্যানাউন্সমেন্ট হচ্ছে, শুনো ভালো করে। ঠিক এরকম টাইমে এসে পৌঁছেছিলাম রাত্রি 10:30টার সময়, আর এবারও কিন্তু সেরকম টাইমে আসলাম। কি বলবো আর, গাড়ি দেখালাম তোমাদের কোথায় এতটা লেট হলো। চলো, এরপরে টুনলাতে স্টপেজ আছে, তারপরে আগ্রা। তা আমি তোমাদের টুনলা দেখাবো না আগ্রা দেখাবো। কানপুরকে কেন জংশন বলা হয়, কানপুর থেকে 5টা ডাইরেকশনের রুট চলে যায়। একটা চলে যায় কাশগঞ্জের দিকে, একটা চলে যায় ইটোয়ার দিকে, একটা চলে যায় ঝাঁসির দিকে, আর আমরা এদিক দিয়ে আসলাম একটা প্রয়াগরাজের দিকে, একটা চলে যায় লখনৌর দিকে। চলো আজকে এক্সপ্লোর করে আসি টুনলা হয়ে আগ্রা। তো রাত্রেবেলা আগ্রা, আজকে আমি পুরো ভেবেই রেখেছিলাম যে গতবার তোমাদেরকে আমি কানপুর পর্যন্ত দেখালাম, তোমরা অনেকেই বললে যে শিবনাথ তুমি তো রাজস্থান যাবে বলে রাজস্থান গেলে না, তাই আজকে রাজস্থানে যাব। চলো এই ট্রেনটাতে যাব ক্ষতিপুরা, আবার ক্ষতিপুরা থেকে ব্যাক আসবো। আসতেই হবে আমাকে, এত লম্বা লম্বা জার্নি করছি, 1500 কিলোমিটার, 2000 কিলোমিটার। মানে আমি যে এই মাসে টার্গেট করেছিলাম 10,000 কিলোমিটার ঘুরবো, ঘোরা হয়ে যায়। বেরিয়ে গেলাম কানপুর সেন্ট্রাল থেকে। কানপুর স্টেশনটাকে দেখে লাগে ছোটোখাটো, কিন্তু না, বিশাল বড়। ওই দিকেও আছে, আমি বাইরে গেছিলাম, ওইখানে গিয়ে একটা 4 মাথা মোড় আছে, ওখানে একটা দারুণ রেস্টুরেন্ট আছে, ওখানে খাবার খেয়ে এসেছিলাম, ওর ভিডিও আছে দেখাবো। কানপুরে আবার বাইরে বেরোলে মেট্রোর কাজ চলছে। কানপুর থেকে বেরোনোর পর এই কার্ভটা কিন্তু দুর্দান্ত লাগছে, দেখো তোমরা শুধু। এদিক দিয়ে দেখো আবার একটা ট্রেন চলে আসছে, এই রুটে প্রচুর ট্রেন আসবে এখন সামনে থেকে। আর এই যে স্টেশনটা আমরা পার করছি না, এই স্টেশনটার নাম হচ্ছে গোবিন্দপুরি। অনেকগুলো স্পেশাল ট্রেন দেওয়া হয়েছিল কিছুদিন আগে, তোমরা জানো, ঈদ স্পেশাল, তারপরে গরমের জন্য। তো যেসব স্পেশাল ট্রেনগুলো ছিল ওগুলো কিন্তু এই গোবিন্দপুর স্টেশনে দাঁড়াতো, কানপুর হয়ে আসতো না। তো যাই হোক, এই গোবিন্দপুর স্টেশনটা আমার দিনের বেলা দেখার খুব ইচ্ছে ছিল, কোনোদিন দেখতেই পাইনি, রাত্রেবেলা দেখছি। চলো, এরপরে আমাদের দুখানা হল্টে স্টপেজ আছে, যেটা ইউপির মধ্যে পড়ে। একটা হচ্ছে আগ্রা, একটা হচ্ছে টুনটলা। এই দুটো ইউপিতে পড়বে, প্রথমে টুনটলা আসবে, তারপরে আগ্রা, তারপরে আমরা গিয়ে প্রবেশ করে যাবো রাজস্থানে। তো যাই হোক, দেখো আমরা রাত্রেবেলা মানে ভোরের দিকে পার করছি ভরতপুর স্টেশন। আমি কিন্তু একটু ঘুমিয়ে গেছিলাম, তো যার জন্য ভরতপুর স্টেশন আমার চোখ খোলার পর তোমাদের দেখাচ্ছি। এই ভরতপুরের খুব কাছে লোহাগড়ের কেল্লা আছে, তারপরে কেওলা ডেন ন্যাশনাল পার্ক। মর্নিং ফ্রম রাজস্থান। তাহলে সকাল সকাল আমরা প্রবেশ করে গেলাম আজকে রাজস্থান। ভোরবেলা এখন সবে 5:15, কিন্তু রাজস্থানের দিকে দেখো প্রচুর লোকজন উঠে গেছে, সবাই কিন্তু ঘুম থেকে উঠে দেখো স্টেশনের মধ্যে পাইচারি করছে। যাই হোক, এটা খুব ভালো। আর স্টেশনের মধ্যে ঘোরাঘুরি করছে, কি বলবো আর। এদিকে কিন্তু আশেপাশে ময়ূর খুব ডাকছে, ময়ূরের আওয়াজ পাচ্ছ তোমরা? উফ, মন প্রাণ জুড়িয়ে যাচ্ছে এই ময়ূর। কিন্তু তোমাদের কানপুর ছাড়ার পর থেকে কিছুই দেখাতে পারিনি, কেননা একটু বিশ্রাম করছিলাম। কারণ সকালবেলা তোমাদের দেখিয়েছি সেই 6টা থেকে উঠে ভিডিও শ্যুট করছি, রাত 10টা বেজে গেছিলো কানপুর পৌঁছাতে। তো সেই জন্য আর কিছু দেখাতে পারিনি। এবার রাজস্থানের ভোরবেলার যে অপরূপ সৌন্দর্য, সেইটা দেখিয়ে ভিডিওটা সমাপ্তি করব ক্ষতিপুরাতে গিয়ে। গাড়ি কিন্তু আমাদের 13 ঘন্টার কাছাকাছি লেট হয়ে আছে, কি বলবো। চলো এই গাড়িতে করে তো ব্যাক করব, যখন ফিরবার সময় ভালো করে আগ্রা এই রুটটা ভালো করে আমি কভার করে নেবো। সকালবেলা 5:26-এ আমাদের ডিপার্চার হয়ে গেল নানবাই স্টেশন থেকে। ওদিক দিয়ে একটা ট্রেন পাস করলো, সেই জন্য দাঁড় করে রেখেছে। আর ভোরের আলো ফুটে গেল, এবার ভিডিও বানাতে আরও মজা লাগবে। চলো এনজয় করবে এবার ভোরবেলা কিছুটা রাজস্থানের অপরূপ দৃশ্য। আমি এর আগে কোনো দিনও কিন্তু রাজস্থান ভ্রমণ করিনি। আমি ভারতবর্ষের বিভিন্ন রাজ্যে ভ্রমণ করেছি, বিভিন্ন রাজ্যের ট্রেন যাত্রাগুলো তুলে ধরেছি তোমাদের সকলের সামনে, কিন্তু কখনো রাজস্থানের ট্রেন যাত্রা আমি করিনি। তো আমার অনেক দিনের ইচ্ছে ছিল রাজস্থান ঘুরে দেখার, সেই সৌভাগ্যটা যদি হয় এই ট্রেন জার্নিটাতেই হবে। রাজস্থানে এরকম পাহাড় আছে জানা ছিল না কিন্তু আমার। যাই হোক, ওয়েদারটাও খুব ঠান্ডা ঠান্ডা, আর পাহাড়গুলো দেখতে পাচ্ছি তো মন মুগ্ধ হয়ে যাচ্ছে। রাজস্থান সম্বন্ধে কী শুনতাম যে মরুভূমির এলাকা, বাস্তবে কিন্তু সেটা না। রাজস্থান এখন প্রচণ্ড ডেভেলপ হয়ে গেছে, দেখো চারপাশে কী সুন্দর সবুজ ক্ষেত, মারাত্মক লাগছে এই পাহাড়ের ভিউজটা দেখতে। আর এদিক দিয়ে আমাদের সাথে দেখা হয়ে গেল জয়পুর দিল্লি সারাই রোহিল্লা ডাবল ডেকার এক্সপ্রেস ও এসি ডাবল ডেকার এক্সপ্রেস। যাই হোক, চলো এরপরে তোমাদের সাথে দেখা করছি দাউসাতে। আর দেখতে দেখতেই আমরা এসে পৌঁছে গেলাম দাউসা স্টেশন। দেখো
7:24 এসে পৌঁছে গেলাম দাউসা স্টেশন। সব ডেলি প্যাসেঞ্জারগুলো চাপে দেখছো। তাহলে 13 ঘন্টা 44 মিনিট দেরির সাথে আমরা এসে পৌঁছালাম আমাদের গন্তব্যের আগের স্টেশন দাউসা। গাড়ি প্রায় আমাদের 13 ঘন্টা 44 মিনিট লেট আছে। 2 মিনিট দাঁড়ানোর পর গাড়ি আমাদের ছেড়ে দিল দাউসা স্টেশন থেকে। এরপরে আমাদের পরবর্তী স্টপেজ আছে খতিপুরা। বেশি দূর না, সামান্য 40 কিলোমিটারের মতো ডিস্টেন্স। তো গাড়িকে আমাদের 13 ঘন্টা 44 মিনিট কীভাবে মার খাওয়ালো আমি সেই জিনিসটাই তোমাদের সামনে তুলে ধরলাম। আর এখানে ডেলি প্যাসেঞ্জারদের ভরে গেল, দেখাচ্ছি দেখো। বেরোলাম দাউসা স্টেশন থেকে, আর এদিক থেকে দেখো ট্রেনে সব ভরে গেল ডেলি প্যাসেঞ্জার। পুরো রাস্তা তো ট্রেনে একটাও লোক ছিল না, এখানে এসে লোক ভরলো, খুব ভালো লাগলো। আর হ্যাঁ, এই জার্নিটা তোমরা কেন করতে চাইবে জানো? আমি তোমাদের প্রথমেই বললাম ভিডিও শুরুতে, তোমরা যদি মথুরা, আগ্রা, বৃন্দাবন আসতে চাও এই ট্রেনটা তোমাদের জন্য বেস্ট হবে। কারণ 7টা জেনারেল আছে, তোমরা আরাম করে চলে আসতে পারবে। আগ্রাতেও নেমে যেতে পারো কিংবা টুন্ডলাতেও নেমে যেতে পারো। বেশিরভাগ সুবিধা হবে তোমাদের আগ্রা থেকে মথুরা যেতে, যেহেতু ভরতপুর স্টপেজ নেই আমাদের ট্রেনের। চলো, এরপরে তোমাদের সাথে আমি গিয়ে একবারে দেখা করছি খতিপুরা স্টেশনে। খতিপুরা হচ্ছে জয়পুর থেকে 16 কিলোমিটার আগের স্টেশন। আর এদিকে মেঘ হয়ে আছে, বৃষ্টি হচ্ছে না। বৃষ্টিটা হলে কিন্তু মনটা মুগ্ধ হয়ে যেত আমার। এদিকে দেখো OX7 একটা আইসিএফ লেকে ট্রেনকে নিয়ে আসছে, মারাত্মক স্পিডে যাচ্ছে দুটো, ওটাও স্পিডে আছে, আমরাও যাচ্ছি কিন্তু। আর এইদিকের প্রকৃতি দেখছো, মারাত্মক। রোডের ধার দিয়ে আমরা যাচ্ছি, দেখো কি সুন্দর লাগছে। চলো, তোমাদের সাথে গিয়ে একবার দেখা করছি খতিপুরাতে। অবশেষে এসে পৌঁছালাম আমরা খতিপুরা স্টেশন। তো এখান থেকে আবার রিভার্স যাবে, মানে কিছুক্ষণ দাঁড়িয়ে আবার ব্যাক করে চলে যাবে এখান থেকে মালদাতে উদ্দেশ্যে। সেই জন্য দেখো ক্লিন করার জন্য চলে এসেছি সব স্টাফরা। খুব ভালো লাগলো, এখানে ফ্যাসিলিটি দেওয়া আছে দেখো টয়লেটের। সকাল 8:09 এসে পৌঁছে গেলাম খতিপুরা স্টেশন। আর এই খতিপুরা থেকে মাত্র 16 কিলোমিটার হচ্ছে জয়পুর, যেটা রাজস্থানের ক্যাপিটাল। এই যে পাশেই হাই রোড আছে, বাইরে বেরিয়ে তোমরা ইজিলি বাস পেয়ে যাবে, এখান থেকে বাস ধরে চলে যাও জয়পুর। তো সম্পূর্ণ জার্নিটা মালদা থেকে খতিপুরা পর্যন্ত দেখালাম। কেমন লাগলো তোমাদের অতি অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানিও। লম্বা জার্নি ছিল, কিন্তু 13.5 ঘন্টার কাছাকাছি লেট হয়ে গেলাম আমরা। খুব আফসোস লাগছে। আবার এই ট্রেনটা ধরে ব্যাক করব। চলো বাইরেই আগে কিছু খাওয়া দাওয়া করে আসি।